রাতে রুমে শুয়ে আছি, হঠাৎ করে বাইরে থেকে রহিম বলল, স্যার দরজাটা একটু খুলতেন তাহলে ভালো হতো। আমি শোয়া থেকে দাঁড়িয়ে দরজা খুলে বললাম, রহিম বলো, কি হয়েছে? স্যার খালামণি আপনাকে নিচে যেতে বলছে, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমার জন্য অপেক্ষা করবে কেন? আর তাছাড়া আমি... সবাই খাবার সামনে নিয়ে বসে আছে আপনার জন্য, এখন তাড়াতাড়ি চলেন তো। আনেরা, রহিম কি বলো, আমি খাবার রান্না করেছি তো। রহিম আমার কথা শুনে হাসি দিয়ে বলল, তা কি কি রান্না করেছেন শুনি? জীবনে কখনো রান্না করিনি তো রহিম, এই ভাত আর ডিম। এটা ছাড়া আপনি আর কিছু পারবেন না আমি জানি, এখন চলেন। কিন্তু রহিম... আর চলেন তো, এত কথা বললেন না। ওকে ঠিক আছে চলো। নিচে যেতে যেতে রহিম প্রশ্ন করলো, রান্না কিভাবে শিখবেন? আমি হাসি মুখে বললাম, চেষ্টা করলে উপায় হয়। জানো তো রহিম, এই কথাটা আমি ইউটিউব দেখে দেখে সব কিছু শিখে নেব। রহিমের সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেলাম। ভেতরে যেতে আন্টি বলল, আজকে রাতে আমাদের এখানে খাবে, তোমাকে বলা হয়েছিল না? আমি হাসি মুখে বললাম, অযথা আপনাদের কষ্ট দিয়ে লাভ আছে, এমনি আমার জন্য... আচ্ছা, এখন কথা না বলে বসে পড়ো। টেবিলে একটাই সিট খালি আছে, সেটা হলো রিয়ার পাশে। মনে মনে বললাম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। রিয়ার পাশে বসতেই ও আমার দিকে কেমন দৃষ্টিতে তাকালো। আর আঙ্কেলের কথা আর কি বলবো, উনি আসলে একটা গম্ভীর টাইপের মানুষ। হঠাৎ করে আন্টি বলল, কিছু না মনে করলে একটা কথা বলবো বাবা? অবশ্যই, কেন নয় আন্টি। তুমি যে বাসা থেকে পালিয়ে আসছো, তোমার বাবা মা এটা জানতে পারলে কষ্ট পাবেন না? আন্টির কথার উত্তর দিয়ে বললাম, যার কোনো বাবা মা নেই আর কষ্ট বা কী পাবো। তো রনি তো বলে তোমার বাবা মা আছে। আমি এবার মন খারাপ করে বললাম, ওনারা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে। আমার কথা শুনে সবাই যেন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আঙ্কেল তো খাবার রেখে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, তবে রিয়া শুধু মাথা নিচু করে খাবার খাচ্ছে। আন্টি আমাকে প্রশ্ন করলো, কিছুই বুঝলাম না বাবা। আমি এবার মুচকে হাসি দিয়ে বললাম, আমার বোনের সাথে আমি নাকি খারাপ কাজ করতে চেয়েছি, এজন্য আমাকে সবাই বাসা থেকে বের করে দিয়েছে। সবকিছু যদি একটু খোলাসা করে বলতে ভালো হতো। আমি এবার আন্টির কথা শুনে সব কিছু বলে দিলাম, তবে শেষে একটা কথা বললাম, এসব কাউকে প্লিজ বলবে না। আমি এখন আমার জীবনে কাউকে জড়াতে চাই না। যেখানে মা বাবা আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছে, সেখানে আবার কি করবে? আমি খাবারের মাঝে পানি দিয়ে বললাম, আন্টি আমি গেলাম। আন্টি আমাকে বলল, বসো। আমি নিজের চোখের পানি মুছে চেয়ারে বসলাম। এবার আন্টি আমাকে বলল, তোমার যখন যা দরকার পড়বে আমাকে বলবে, সে টাকা আর যাই হোক। এখানে আমাদের কাছে এসেছো, আমি সাহায্য করব তোমাকে, কথা দিলাম যতটুকু সম্ভব। এবার আঙ্কেল বলল, বাবা আসলে তখনকার জন্য আমি সরি, আমি জানতাম না। আরে আঙ্কেল বাদ দেন, আমি এখন আর এসব মনে করতে চাই না। আন্টি আপনার ছেলে কোথায়? দেখলাম না যে। ও ঘুমিয়ে গেছে বাবা। ঠিক আছে আন্টি, আমি গেলাম। কিছু খেলে না তো? পেট ভরে গেছে আন্টি। এই কথা বলে আমি উপরে চলে গেলাম। তবে আমি রিয়ার ভেতরে কোনো পরিবর্তন দেখতে পেলাম না। আজকে একটা গোপন কথা বলে, রিয়াকে সত্যি আমার প্রথম দেখায় পছন্দ হয়ে গেছে। ও যদিও পিচ্ছি একটা মেয়ে, কিন্তু বুঝলাম না কেন ওকে আমার পছন্দ হয়েছে। মনে মনে কেন জানি হাসতে ইচ্ছেই করছে, কি জানি। রুমে গিয়ে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত 2টা বাজে। ফোনটা হাতে নিয়ে ছাদে চলে গেলাম। এখন আর ঘুম আসবে না। ছাদের এক কোনায় গিয়ে চিন্তা করছি, কিভাবে কি শুরু করব। আমাকে এখন নিজের পায়ে দাঁড়াতে হবে, কিন্তু আমার তো মাথায় আসছে না কিভাবে কি করব। এত রাতে এখানে কি করেন? এবার একটু ভয় পেয়ে পিছন ফিরে তাকে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। রিয়াকে দেখে আমি মাথা নিচু করে বললাম, ম্যাডাম আমি কি এখান থেকে চলে যাব? রিয়া আমাকে অবাক করে দিয়ে বলল, আমাকে মাফ করে দেন প্লিজ। বুঝলাম না, আর আপনি আমার কাছে মাপ চাইলেন কেন? কালকে আপনার সাথে আমার এমনটা করা উচিত হয় না। জানেন, রনিকে চাচিমা হাতে পায়ে ধরে বলেছে এখানে থাকতে, কিন্তু ও চলে গেল। এই জন্য ওর উপর আমার রাগটা বেশি। আপনি তো ওর বন্ধু, আর রাতে আপনার জীবনে কি কি হয়েছে এই সব শুনে আমার খুব খারাপ লেগেছে। বিশ্বাস করেন ভাইয়া, আমি নিজেকে এখন অনেক বড় অপরাধী মনে করি। মনে মনে বললাম, ভাইয়া বলে সব কিছু শেষ করে দিল, এই কাজটা রিয়াকে ঠিক করলো। কি হলো ভাইয়া, আপনি কি আমাকে... দেখো রিয়া, তোমাকে সেদিন পিচ্ছি বলাতে আমার গালে তুমি হাত তুলেছো, তবে আমার এখানে খারাপ লাগে নাই। তুমি তোমার বান্ধবীদের সামনে এটা না করলেও পারতে। মনে মনে কি বলি জানো, সবাই আমার সাথে কেনই বা এমন করে। আমি বলছি তো, আমি তখন জানতাম না, আর জানলে কি আর আপনার সাথে এরকম করতাম? আচ্ছা ঠিক আছে, সেসব কথা বাদ দাও। নিজের ভুল বুঝতে পারছো, এটাই বেশি। তবে আমি কিন্তু এর প্রতিশোধ নিতাম। রিয়া হাসি দিয়ে আমার পাশে দাঁড়িয়ে বলল, সেটা কিভাবে ভাইয়া?
ভাইয়া বলা কি খুব জরুরি? কেন, লাইন মারবেন বুঝি? তোমার মতো পিচ্ছে মেয়ের সাথে আমি লাইন মারবো? আমার তো মনে হয় সেদিন তুমি দুধ খেয়েছো, দাঁত এখনো পোকা লেগে আছে। আবার পিচি বললেন? আর কি সব ফালতু কথা বলেন? আরেকদিন খালি পিচ্ছি বলে দেখিয়েন। পিচ্ছি বললে কি করবে শুনি? আবার পিচ্ছি বলছেন? আচ্ছা সরি, আর বলবো না, ঠিক আছে? এখন বলো, এই রাতের বেলা এখানে কি করতে এসেছো? আমি কি করতে এসেছি পরে বলবো, আগে আপনি বলেন, আপনি এখানে কি করতে এসেছেন? কি আর করবো, ঘুম আসছিল না বলে এখানে আসছি। তাছাড়া আমার রুম তো ছাদেই, তাই যখন ভালো লাগে না তখন এখানে আসি। কিন্তু তুমি তো একটা মেয়ে, মেয়ে হয়ে এখানে আসছো পরে। সবাই আমাদের পরিবারের মতো নয়, আর আমার চাচা চাচি জানে আমি কেমন মেয়ে। আমি মন খারাপ করে বললাম, রিয়া আর যাই বলো না কেন, আমার পরিবার নিয়ে কখনো কোনো কথা বলবে না, খুব রাগ হয় আমার। আচ্ছা সরি, আর বলবো না, আমার ভুল হয়েছে। তবে আমার একটা প্রশ্ন, বলো। নিজের মায়ের পেটের বোন কি কখনো এমন করতে পারে? যখন মানুষ কোনো কারণবশত লোভে পড়ে অন্ধ হয়ে যায়, তখন তার ভাই আর কে কি হয় সেটা তার দেখার সময় নেই। সত্যি, একটা মানুষের যে এত রূপ থাকতে পারে বিশ্বাস হয় না। আচ্ছা, আপনি এখন কি করবেন? তোমার সাথে যেহেতু মিল হয়ে গেছে এখন তো ভালোই হলো, তবে আমার একটা কাজ করে দিতে পারবা? বলেন ভাইয়া। মনে মনে বললাম, এই মেয়ে তো দেখি ভাইয়া বলে আমাকে মেরেই ফেলবে, থাক কি আর করা। মনের কষ্ট মনেই চেপে রেখে বললাম, রহিম তোমাকে কতগুলো কাগজ দিবে, সেগুলো কলেজে নিয়ে যাবে, তাহলেই হবে। এখানে কলেজে ভর্তি হবেন বুঝি? হুম কিন্তু আমি তো সকালে প্রাইভেট পড়ে স্কুলে চলে যাই, কলেজে কিভাবে যাব? তাছাড়া পড়ি আপুকে কি বলবো? তুমি পারবে কিনা তাই বলো। যেতে পারি, তোরে আমার মনে বুঝেনি তো। ঘুষ লাগবে তাই তো? রিয়া হাসি দিয়ে বলল, এই তো বুঝে গেছেন আপনি। আচ্ছা দিবনি, সমস্যা নেই। আপনার কষ্ট হয় না? কষ্ট হবে কেন? আপনার বাবা মা আপনাকে যে ত্যায্য পুত্র করে দিয়েছে। এটা আমার প্রাপ্য ছিল রিয়া, তবে আমার একটা ছোট বোন আছে, ও ঠিকই আমাকে বিশ্বাস করেছিল। আজকে যদি আমি বেঁচে থাকি ওর জন্য, আমি তখন বাস থেকে চলে আসব, তখন ও বলেছিল ভাইয়া তুই প্রতিষ্ঠিত হবি, আর যেদিন ফিরে আসবি সেদিন আমার জন্য একটা ভাবি নিয়ে আসবি। খুব ভালোবাসি ওকে আমি, জানো রিয়া। আমার বন্ধু রনি পর্যন্ত আমাকে বিশ্বাস করেছিল, কিন্তু আমার মা বাবা আমাকে বিশ্বাস করে নাই। এসব চিন্তা করলে খুব কষ্ট হয়। কানা করিয়ে না ভাইয়া, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। দেখি উপরওয়ালা কি দেখেছে কপালে। আচ্ছা, বিকেলে কোথায় গিয়েছিলেন? রহিম একটা টিউশনি ঠিক করে দিল, কথা বলে আসলাম, আর অল্প কিছু বাজার করে নিয়ে আসলাম। ওই বাড়ির সামনে কি একটা পুকুর আর কিছু নারকেল গাছ ছিল? ছিল, কিন্তু তুমি কিভাবে জানো? আরে, এটা তো পড়িয়া আপুদের বাসা। আচ্ছা, আমাকে পড়াবেন? কি বলো, তুমি প্রাইভেট পড়বে আবার আমার কাছে? বিশ্বাস হয় না। আপনি পড়াবেন নাকি তাই বলেন। বিয়ের আগেই পাগল বানাতে চাও তুমি আমাকে? ও মা, আমি আবার আপনাকে কিভাবে পাগল বানাবো? তোমাকে পড়ানো যাবে না মানে যাবে না? ভাইয়া, পড়াবেন না বুঝি? চাচির কাছে গিয়ে কি বলবো? যাও যাও গিয়ে বলো, তাতে আমার কি? আমি কাকে পড়াবো কাকে পড়াবো না সেটা আমার বিষয়। রিয়া এবার মুখ বাঁকিয়ে বলল, থাক, আপনাকে পড়াতে হবে না, অন্য কারোর কাছে পড়বো। আর তাছাড়া আমি তো আর একা পড়বো না, আমি যেখানে যাই আমার বান্ধবীরাও সাথে থাকে, সবাই একসাথেই পড়ি। মনে মনে বললাম, আজকে কি তাহলে নিজের কপালে নিজেই কোড়াল মেরে দিলাম? কেন যেটা বলতে গেলাম মান সম্মান একদিনে রেখে বললাম, আচ্ছা ঠিক আছে তুমি বললে যেহেতু। রিয়া এবার একটু অভিমান করে বলল, কি ঠিক আছে, আগে তো বলেছেন। আরে ওটা তো মজা করে বলছি, বুঝো না কেন? বুঝি বুঝি, আপনি কি বলতে চেয়েছিলেন। আচ্ছা, আমি ওদের বলবো না। তোমাকে প্রথম দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু এখন তোমাকে দেখে বুঝলাম পিচ্ছু হলেও মনটা অনেক ভালো। রিয়া চোখ লাল করে বলল, আর একবার শুধু পিচ্ছি বলেন, দেখেন আপনার কি অবস্থা করি। ছাড়ো এসব রিয়া, যাও এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। এই রাতে কি সুন্দর একটা চাঁদ উঠেছে, আপনার এটা দেখে কিছু ইচ্ছে করে না? ইচ্ছে তো অনেক কিছুই করে, কিন্তু আমি তো গরিব, স্বপ্ন দেখলে আর কি হবে, নইলে এই রাতে বউকে জোরে ধরে চাঁদ দেখতাম। খুব রোমান্টিক কথা বলেন তো।
আর আপনি আবার গরিব কোন দিক থেকে হলেন? তুমি এসব বুঝবে না রিয়া। বুঝিয়ে বলেই তো বুঝি নাকি। যাও ঘুমাতে যাও, অনেক কথা তো হলো। আমি গেলে কি আপনি এখানে একা একা দাঁড়িয়ে থাকবেন নাকি? না, আমিও ঘুমাতে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। আর আমি কিন্তু সকাল সকাল প্রাইভেট চলে যাই। দরজা খোলা রাখবেন, যেন আপনাকে ডাক দিতে পারি। আচ্ছা ঠিক আছে, যাও। রিয়া চলে যাওয়ার পর আমি আমার রুমে চলে গেলাম। না, মেয়েটাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না, মোটামুটি ভালোই আছে। কিন্তু ওকে কেন যে আমার এতটা পছন্দ হয়ে গেছে বলতেও পারি না। না, এসব চিন্তা থেকে ছেড়ে ফেলতে হবে মাথায়। আমাকে এখন আমার নিজের কেরিয়ার করতে হবে। কখন যে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেছি বলতেও পারি না। হঠাৎ করে মনে হলো আমার শরীর কেমন যেন ভেজা ভেজা লাগছে। লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেলাম। সামনে তাকে দেখি রিয়া স্কুল ড্রেসে আমার সামনে দাঁড়িয়ে আছে, আর রহিম মিয়ার হাতে একটা জগ। রহিম মিয়া আমাকে দেখে হাসি দিয়ে বলল, স্যার, এখানে আমার কোনো দোষ নেই। রিয়া ম্যাডাম বললো এর জন্য। আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, এটা একটা কাজ করলে রিয়া, এখন তো আবার আমার গোসল করতে হবে। ভালো করেছি। আপনাকে বলছি না আমি সকালে চলে যাব, আর আমি উপরে আসলাম আপনাকে ডাকতে, এই জন্য এটা করলাম। তবে লুঙ্গি একটু সামলে পরবেন, নইলে আপনার মান ইজ্জত চলে যেতেও পারে। আমি রিয়ার দিকে চোখ বড় করে তাকিয়ে বললাম, এর প্রতিশোধ কিন্তু আমি নিবই, বলে রাখলাম রিয়া। সে নিতে পারলে আপনি নেবেন, এখন টাকা দেন, আমাকে যেতে হবে। আমার বান্ধবীরা আবার আমার জন্য দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি রিয়ার হাতে টাকা দিয়ে ওকে বিদায় করলাম। রহিম মিয়া হাসতে হাসতে বলল, আপনার মান সম্মান নেই মিয়া? আমি না থাকলে তো রিয়া ম্যাডাম সব কিছু ভিডিও। আর বলো না, কে জানতো এত সকাল সকাল এখানে চলে আসবে। কি ঠান্ডা লাগছে এখন। যান গোসল করে আসেন তাড়াতাড়ি, বিকালে তো আপনাকে যেতে হবে, মনে আছে তো? মনে আছে, তোমাকে বলতে হবে না। কিছুক্ষণ পর রহিম মিয়াও চলে গেল। আমি সকাল সকাল গোসল করে একটু বাইরে বের হলাম। আজকে একটু বের হয়েছি, এদিক সেদিক ঘুরতে উঠে অনেকটা সময় হয়ে গেল। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। আমি সময় নষ্ট না করে রেডি হয়ে গেলাম। আজকে থেকে আমার টিউশনই করাতে হবে। বাসা থেকে বের হতেই দেখি রিয়া স্কুল থেকে মাত্র এসতেছে। আমি রিয়াকে দূর থেকে দেখে বললাম, কি ব্যাপার রিয়া, এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসলে যে? রিয়া চোখ গরম করে বলল, আমি এত তাড়াতাড়ি স্কুল থেকে এসেছি, কয়টা বাজে দেখছেন? মাথা ঠান্ডা করো, যাও গোসল করে একটু ঘুমাও, তাহলেই ঠিক হয়ে যাবে। আপনি এখন কোথায় যাবেন? দেখি কোনো দেশে যাওয়া যায় নাকি, তোমাদের এখানে থাকলে তো। আপনি মজা করেন আমার সাথে? এমনি রাগে শরীর ফেটে যাচ্ছে। ওমা, কেন? বাল, এত কিছু জেনে আপনি কি করবেন? ছি ছি, এসব কথা কেউ বলে রিয়া? তোমার লজ্জা করে না একটা মেয়ে হয়ে? এই বেটা, এখন এত কথা বলিস না, নইলে সব কিছু কেটে বাড়ির সামনে ঝুলিয়ে রাখবো। মনে মনে বললাম, এই মেয়ের তো দেখি মান সম্মান কিছুই নেই, তাড়াতাড়ি ওখান থেকে চলে যেতে হবে। আমি সামনে থেকে যেতেই রিয়া বলল, তাড়াতাড়ি পড়িয়ে বাসায় আসেন, আপনার সাথে দরকারি কিছু কথা আছে। আমি রিয়ার কোনো কথা না শুনে সামনে থেকে হেঁটে যেতে লাগলাম। আসলে সবাই ঠিকই বলে, ছোটো মরিচের ঝাল বেশি। এই মেয়ের তেজ অনেক। আবার বলি ওকে আমার পছন্দ, কি আর করবো, পছন্দ করেই ফেলেছি যেহেতু। থাক, এসব বলে আর মুড নষ্ট করে লাভ নেই। রহিমের দেখানো বাসার সামনে গিয়ে কলিং বেল দিলাম। আন্টি দরজা খুলে বলল, ও, তুমি তাহলে এসে গেলে? আপনি তো বলেছিলেন যে বিকালে। তুমি গিয়ে আমার মেয়ের রুমে একটু বসো, ও রেডি হয়ে আসছে। কিন্তু আন্টি, আমি তো রুম চিনি না। সোজা গিয়ে বাম দিকে যাও, তাহলেই পেয়ে যাবে। ঠিক আছে আন্টি, আর ওকে তাড়াতাড়ি এখানে পাঠিয়ে দেবেন। আমি আন্টির বলা রুমে গিয়ে টেবিলে বসলাম। টেবিলে বসে একটা বই নিয়ে আমি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর কে জানে বলল, ভালো আছেন স্যার? সামনে তাকে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হয়তো এটাই আমার ছাত্রী হবে। আমি হাসি দিয়ে বললাম, এই তো ভালো আছি, তুমি ভালো আছো? মেয়েটা ভেতরে এসে টেবিলে বসে বলল, এই তো ভালো আছি স্যার। তাহলে আজকে থেকে আমি আপনার কাছে পড়বো নাকি? হুম। আপনাকে অপেক্ষা করানোর জন্য সরি, মাত্র কলেজ ছুটি হয়েছে তো। আমি জানি, তোমার বলতে হবে না। ও মা, আপনি আবার কিভাবে জানেন স্যার? রিয়াকে চেনো? ওই ডাইনি বুড়ির কথা আর বলবেন না। ভদ্রভাবে কথা বলো। সরি স্যার, কি করব বলেন? সেই দিন ও আমার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে, পরে 1 ঘন্টা লাগছে আমার ওসব তুলতে। ও একটু বদমাশ টাইপের মেয়ে, আমি জানি, তোমাকে বলতে হবে না। আপনি কিভাবে রিয়াকে চেনেন স্যার? আমি তো ওর বাসায় থাকি, বুঝলে?
ও আচ্ছা, তাই বলেন। এখন এত কথা না বলে তোমার নাম বলো। জি স্যার, আমার নাম মিতু। আপনার নাম কি? আর আপনার বাসা? এটা বলতে গিয়েও আটকে গেল। আমি আমার ছাত্রীর দিকে তাইকে বললাম, ফেসবুক একটু কম ব্যবহার করবে, ঠিক আছে? রাত দিন ফেসবুক ব্যবহার করলে এমনি হবে, বুঝলে? তোমার নাম কি, তোমার বাসা কোথায়, তুমি কি করো ইত্যাদি। সরি স্যার। আচ্ছা এসব ছাড়ো মিতু, এখন পড়ায় আসি। এত পড়ালেখা করে কি হবে স্যার? শেষ পর্যন্ত তো জামাইকে রান্না করে খাওয়াতেই হবে। মনে মনে বললাম, এই মেয়ে তো দেখি রিয়া থেকে কোনো অংশে কম নয়। আমি একটু রাগ দেখে বললাম, আমি কি এখন তোমাকে পড়াবো নাকি তোমার মাকে ডেকে এনে বলবো যে? সরি স্যার, এত রাগ করেন কেন? আমি রাগ করি কেন? এখন চুপচাপ পড়ো। হুম। আমি আমার মতো করে মৃদুকে পড়াতে লাগলাম। হঠাৎ করে একটা পিচ্ছে মেয়ে এসে আমাকে বললো, ভাইয়া ভাইয়া একটা কথা। আমি পিচ্চি মেয়েটার দিকে তাইকে বললাম, নামবো বলো। পিচ্চি মেয়েটা আমার হাতে একটা কাগজের টুকরো দিয়ে সোজা দৌড় দিয়ে চলে গেল। আমি শুধু অবাক হয়ে তাকিয়েছি। মিতুকে জিজ্ঞেস করলাম, মিতু এই মেয়েটাকে? মিতু হাসি দিয়ে বললো, আমাদের পাশের বাসার আঙ্কেলের মেয়ে। কিন্তু ও আমাকে কাগজ দিল কেন? মজা করেন স্যার, এখানে আসতে না আসতে ল্যাব লেটার পেয়ে যাচ্ছেন। বাবা খুব ভালো স্যার। তা মেয়েটাকে? কি সব কথা বলছো তুমি? ওই মেয়েকে আর আমার কাছে কেন এসব দিয়েছে আমি কি জানি, হয়তো ভুল করে আমাকে এসব দিয়েছে। তাহলে দেখি এখানে কি লেখা আছে। আমার মাথা খারাপ করে দিচ্ছ তোমরা, দাঁড়ো আন্টিকে আমি ডাক দিচ্ছি। আরে স্যার, আম্মুকে ডাকা লাগবে না, আমার কাছে যান। আমি হাতের লেখা দেখে বলতে পারবো এটা কে দিয়েছে। আমি মিতুর হাতে কাগজের টুকরো দিয়ে বললাম, নাও দেখো কি দেখছো। মিতু কাগজটা নিয়ে ধীরে ধীরে পড়তে লাগলো। কাগজের মাঝে লেখা আছে, প্রিয় স্যার, যেদিন আপনাকে প্রথম দেখেছি চেহারা ছবি সব কিছু ঠিকঠাক আছে, তবে আপনার ঠোঁটের নিচে একটা ছোট তিল আছে। এটা আমাকে খুব আকর্ষণ করছে। জানি না কেন হঠাৎ করে আপনাকে পছন্দ হয়ে গেল। এখন শুধু এটা জানিয়ে দিলাম যে আমার আপনাকে পছন্দ হয়ে গেছে, আর আমি যা চাই তাই পাই। আজ পর্যন্ত কেউ আমার কাছ থেকে আমার জিনিস ছিনিয়ে নিতে পারেনি, আর পারবেও না। আমি কে এবং কোথা থেকে এসেছি এসব জানতে চেষ্টা করবেন না। কোনো একদিন আপনার সামনে এসে আপনাকে চমকে দিব। বেয়াদবি হলে মাফ করবেন। কি করব, বেহায়ার মতো আপনাকে চিঠি লিখে জানলাম। এখন আই লাভ ইউ বলবো না, এটা বলার সময় এখনো আসে নাই। সময় আসলে অবশ্যই বলবো। ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন, কেমন? মিতু চিঠিটা পড়ে আমার দিকে তাকিয়ে বলল, বাহ স্যার বাহ, তলে তলে এত কিছু। আর আমি জানি না। এখানে কালকে আসছেন আর আজকে। আচ্ছা মিতু চিঠির কটা ছাড়ো, মনে করো তুমি নতুন কোথাও গিয়েছো। পরে স্যার। হঠাৎ করে তোমাকে যদি কেউ প্রপোজ করে বসে তখন তোমার কেমন লাগবে বলো তো? এটা তো আজব একটা কথা, চিনা নাই জানা নাই। তো এখন আমার কেমন লেগেছে বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, সরি। কি নিয়ে কথা হচ্ছে স্যার? সামনে তাকে দেখি আন্টি দাঁড়িয়ে আছে। আমি কি বলছি আন্টি হয়তো ভালো করে শুনতে পেয়েছে, এই জন্য আমি কথা ঘুরে বললাম, আন্টি আমি মিতুকে বোঝাচ্ছি, এই যে তোমার মা বাবা তোমাকে এত কষ্ট করে পড়াশোনা করেছে, আর তাদের না বলে যদি তুমি কোনো ছেলের সাথে পালিয়ে যাও তখন তাদের কেমন লাগবে বলো তো? আন্টি মিতুর মাথায় হাত দিয়ে বললো, আমার মেয়ে অনেক ভালো, ও তো এসব কিছু করবে না। আন্টি। আচ্ছা আন্টি, একটা সাবজেক্ট বাকি আছে, আপনি কি? আরে বাবা চলে যাচ্ছি, আমি তো এখানে আসছি তুমি কি পড়াচ্ছ দেখতে। মিতু ওর মাকে বললো, আম্মু ভাইয়া সত্যি অনেক ভালো পড়ায়। এতদিন পর একটা মন মতো মাস্টার পেলাম। আন্টি মুসকে হাসি দিয়ে রুমের বাইরে চলে গেল। আমি মিতুকে কিছুক্ষণ পড়ালাম, শেষে বললাম, মিতু তুমি তো জানো আমি কিছুই জানি না, কিন্তু কে এই কাগজটা দিছে বলতে পারবে? মিতু কিছুক্ষণ চুপচাপ থেকে বললো, চিনা চিনা লাগে, তবে আমি আপনাকে কালকে বলবো না, আর একটু যাচাই বাছাই করে নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে গেলাম, কেমন? ওকে স্যার। আর একটা কথা, স্যার বলেন। রিয়া আর ওর বান্ধবীরা হয়তো আমার কাছে পড়বে, তুমি চাইলে ওখানে পড়তেও পারো। আচ্ছা স্যার, পরে আপনাকে জানান। আমি মিতুদের বাস থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর চিন্তা করছি, আচ্ছা আমাকে কে এই কাগজটুকু দিল? এখানে এসেছি মাত্র একদিনও হয় নাই, আর এর ভিতরেই বাসের সামনে গিয়ে দেখি সেদিনে দুইটা মেয়ে বসে আড্ডা দিচ্ছে, আর রহিম সামনে দাঁড়িয়ে আছে। আমাকে মেয়েগুলো দূর থেকে দেখে বলল, এই খেয়েছিলে এইদিকে আয়। আমি মেয়েগুলোর কথা না শুনে বাসার ভেতরে চলে যেতে লাগলাম, আর মেয়েগুলো পেছন থেকে বলছে, আমাদের কথা শুনলি না তো, দেখ তোর কয়টা বাজে।
বাসার ভেতরে চলে গেলাম সরাসরি। উপরে গিয়ে দেখি রিয়া ওর বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে বলল, এই ছেলে, এদিকে আয়। মনে মনে বললাম, আজকে আবার রিয়া ওর বান্ধবীদের সামনে কি নতুন করে কোনো নাটক করবে নাকি, কে জানে। আমি রিয়ার সামনে গিয়ে বললাম, বলো পিচ্চি রিয়া, কি হয়েছে? রিয়ার বান্ধবী তো আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে সেদিনের মতো। আমি ওকে আবার পিচ্চি বলছি। রিয়া আমার দিকে একটু রাগ দেখে বলল, আমি আপনাকে বলছি না আমাকে পিচ্চি বলবেন না। রিয়ার বান্ধবীদের উদ্দেশ্য করে বললাম, আচ্ছা তোমরাই বলো, পিচ্চি মেয়েকে কি পিচ্চি বলবো না? রিয়া এবার আমার ডান হাত ধরে সেই হাতে কামড়ে দিয়ে বলল, আরো বলবেন পিচ্চি? কি ইঁদুরের দাঁত তোমার, দেখো সবগুলো দাঁত হাতে এসে গেছে মনে হচ্ছে। রিয়া দাঁত কেলিয়ে হেসে বলল, রক্ত যে আসে নাই এটাই বলেন। দেখো রিয়া, আমি খুব টায়ার্ড, একটু বিশ্রাম নিতে হবে। মিতু তো আবার আপনার সাথে। দিব গালে একটা চট, ফালতু মেয়ে, সবসময় খারাপ চিন্তা মাথায় করে কেন বলো তো? আচ্ছা, এসব কথা বাদ দেন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। যান, নিচ থেকে ঝালমুড়ি নিয়ে আসেন। আমাকে তোমার কি মনে হয়? রিয়া আমার একটা আঙুল ধরে বলল, আপনি তো আমার লক্ষ্মী ভাই হন, আমি জানি আপনি এই বোনের জন্য সব কিছু করতে পারবেন। আমি হাসিতে বললাম, ইমোশনাল কথা খুব বলতে পারো না, এনে দিতাম। কিন্তু নিচে দেখছো কারা বসে আছে, ওরা ডাকছিল আমাকে, কিন্তু আমি যাই নাই। রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, ওরা আপনাকে ডাকছিল আর আপনি যান নাই? মরছেন আপনি। ওরা হলো পরিয়াপর বান্ধবী, কলেজে যান শুধু, পরে মজা বুঝবেন। ভয় দেখাও রিয়া। রিয়ার এক বান্ধবী বলল, ভাইয়া কিছু হবে না, আমি পরে আপুকে আপনার কথা বলবো না। আমি মেয়েটার কথা শুনে হাসিতে বললাম, তোমার বান্ধবী রিয়া আমাকে ভাই ডাকে বলে, তোমরাও আমাকে ভাইয়া ডাকবে, এটা কি হয় বলো? তোমরা আমাকে জানু বাবু বলে ডাকবে, কারণ কখন যে আমার কাকে পছন্দ হয়ে যায় নিজেই জানি না। আর তোমরা দেখতে মারাত্মক লেভেলের সুন্দরী। মেয়েটা আমার কথা শুনে লজ্জা পেয়ে বলল, সত্যি বলছেন তো? গো, সত্যি বলছি। রিয়ার সাথে সাথে আমার কান ধরে বলল, তুই আমার বান্ধবীদের সাথে প্রেম করবি? ওদের এখনই আপু বলে ডাক। আমি রিয়ার বান্ধবীদের দিকে তাকিয়ে বললাম, বেবি তোমাদের নামগুলো যেন কি? রিয়া রেগে বলল, তুই রুমে যা হালার বাঁদর, এখানে লাইন মারবি না, তাড়াতাড়ি রুমে যা। আমি হাসতে হাসতে রুমে চলে আসলাম। যাক, আজকে অবশ্যই ভালোই একটু মজা করলাম ওদের সাথে। রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে তৈরি হলাম কলেজে যাব বলে। রুম থেকে বের হয়ে নাস্তায় তাকে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়াকে দেখে বললাম, কি ব্যাপার, আজকে এখনো স্কুলে যাও নাই? আজকে প্রাইভেটে যাই নাই, এই জন্য মাত্র স্কুল যাচ্ছি। কিন্তু আপনি কোথায় যাবেন আবার? কই আবার, বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, তাই তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। রিয়া আমার কথা শুনে আমাদেরকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আপনার কপালে মেয়া বউ নাই। আমার মনে হয় না যে আপনি বিয়ে করতে পারবেন। আমি বিয়ে করতে পারি কি না সেটা সময় হলেই দেখা যাবে। আচ্ছা আমি তাহলে গেলাম, তুমি তোর বান্ধবীদের সাথে আসো। আরে দাঁড়ান ভাইয়া, কলেজ তো রাস্তার পাশেই, আপনি কলেজ চলে যাবেন আর আমরা স্কুলে। কি ব্যাপার স্যার, আপনি আজকে রিয়া ম্যাডামের সাথে দাঁড়িয়ে আছেন যে? আরে রহিম মিয়া যে, আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না। আর বলিয়েন না স্যার, একটু বিজি আছি। কোথাও যাওয়া হচ্ছে নাকি? এই তো স্যার, এখন বাজারে যাব। আপনি কি এখানে? রিয়া আমার আগে বলল, আমার জন্য একজন বডিগার্ড দরকার। জান তো রহিমিয়া, আজকে থেকে তোমার স্যার আমার বডিগার্ড। রহিম মিয়া হাসতে হাসতে বলল, এই চিকনা একটা ফু দিলে উড়ে যাবে, আবার আপনাকে কি বাঁচাবে? রহিম মিয়া হাসি দিয়ে চলে যেতে যেতে বলল, সরি স্যার, মাফ করবেন। রিয়া হাসতে হাসতে বলল, ও ঠিক বলছে, আপনি এক কাজ করবেন, ডিম খাবেন, তাহলে শরীরে শক্তি আসবে, বুঝলেন? আপনার শরীরে শক্তি নাই মিয়া, আপনার ভিটামিন সবগুলোর অভাব, বুঝলেন? না এখানে আর দাঁড়িয়ে নিজের মান সম্মান নষ্ট করতে পারবো না। তাই রিয়াকে সাড়ে একা হাঁটতে লাগলাম। রিয়া পিছন থেকে বলল, এত রাগ করার কি আছে? আমি তো মজা করে বলছি। আরে ওরা চলে আসছে, দাঁড়ান না। আসলে আসো, না আসলে এখানে পরে মরো। আপনি বুঝি কলেজ চিনেন? রিয়ার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। সত্যি তো আমি কলেজ চিনি না। আবার পিছনে ফিরে রিয়ার দিকে তাইকে বললাম, এক কাজ করো, আমাকে একটু বিষ দাও, খেয়ে মারা যাই। রিয়ার এক বান্ধবী এসে বলল, আপনি মারা গেলে আমার কি হবে? বা হবে। ছি ভাইয়া ছি, এইসব কথা কেউ বলে? তুমি জানো তো তোমার বান্ধবী রিয়া আমাকে পাগল করে দিচ্ছে। পাগল ছাড়া দুনিয়া চলে না, জানেন তো? রিয়া যাবে নাকি? রিয়া হাঁটতে হাঁটতে বলল,
এতটা কোথায় রাখেন? হ্যাঁ, আমরা তো মজা করছিলাম। মজা করছিলে। তুমি হলে এক পাগল, আর সাথে আমাকেও পাগল বানাবে, বুঝলাম। রিয়ার আর এক বান্ধবী সাথে টুকটাক কথা বলতে বলতে কলেজে চলে আসলাম। কলেজে ঢোকার আগে রিয়ার এক বান্ধবী বলল, সাবধান, রেগিংয়ের শিকার হবেন না, নাহলে কিন্তু মজা বুঝবেন। আমি শুধু বললাম, আর এসব কিছুই হবে না, চিন্তা করো না। আমি ধীরে ধীরে কলেজের ভেতরে ঢুকতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, এই ছেলে, এইদিকে আয় তো একটু, তোর সাথে কিছু কথা আছে। আমি পিছন থেকে কথাগুলো শুনে দাঁড়িয়ে গেলাম। আর পিছনে তাকে দেখি সেদিনের দুটা মেয়ে, মানে যাদেরকে আমি রিয়ার বাসার নিচে বসে থাকতে দেখেছি, আর ওদের সাথে একটা মেয়ে বসে আছে। তবে মেয়েটা একটু অন্য টাইপের। ওর মুখে একটা মাস্ক লাগানো, শরীরে একটা শার্ট, আর নিচে কেমন যেন ছেলেদের জিন্স প্যান্টের মতো একটা প্যান্ট। দেখে মনে হচ্ছে যেন এটা সত্যি একটা ছেলে। চোখে বড় একটা চশমা। আমি একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে মনে মনে বললাম, তোর ওরা আবার আমাকে কেন রাখবে? আমি সামনে ফিরে আবার যেটা হাঁটা দেব, তখন আবার পিছন থেকে আওয়াজ এলো, এই ছেলে, আমরা তোই ডাকছি আর তুই চলে যাচ্ছিস। তুই কি এটা জানিস না, সিনিয়রকেও ডাকলে তাদের কথা শুনতে হয়, নাকি সিনিয়রদের সম্মান দিতে জানিস না? কোনটা? মনে মনে বললাম, তাহলে ওরা আমার সিনিয়র। সেদিন তো রিয়ার বাসের সামনে আমাকে ডাকছিল, কিন্তু আমি যাই নাই। তার মানে আজকে আমার অবস্থা শেষ। আমি আবার পিছন ফিরে নিজের দিকে আঙুল ঘুরে বললাম, আমাকে ডাকছেন কি? মেয়েগুলো বলল, এতক্ষণ ধরে তুই এটা বুঝতে পারলি না যে আমরা তোই ডাকছি? তাড়াতাড়ি এখানে আয়। আমি ধীরে ধীরে মেয়েগুলোর কাছে যেতে লাগলাম। আজকে মনে হয় আমি ওদের হাত থেকে মাপ পাবো না। আমি মেয়েগুলোর কাছে যেতেই মেয়েগুলো বলছে, পরি, এই হলো সেই ছেলে যাকে আমরা সেদিন ডাকছিলাম, কিন্তু ও ভাব দেখে চলে গেছিল। আজকে ওকে তোর হাতে দিলাম, তুই কি করবি সেটা তুই ভালো করে জানিস। তবে আমরা চাই ওর শাস্তিটা ভিন্ন ধরনের হোক। তার মানে এই হলো সেই পরি যার কথা রহিম মিয়া সহ রিয়া পড়েছিল। আমি কি বলবো যে আমি রিয়াদের বাসা থাকি? না, এসব বললেও বাঁচতে পারবো না। এর থেকে ভালো চুপ থাকি, দেখি ওরা আমাকে কি করে। পরি নিজের চশমা খুলতে খুলতে বলল, কি কলেজে নতুন নাকি? আমি মাথা নিচু করে বললাম, জি আপু, নতুন। নতুন কলেজে এসেছো ভালো কথা, তাই বলে কি সিনিয়রদের সম্মান করবে না? সেই দিন আমার বান্ধবীরা তোমাকে এত করে ডাকলো, যাও নাই? আসলে আপু, আমি জানতাম না ওরা আমার সিনিয়র। ও, তুমি জানতে না যে আমরা সিনিয়র, তাই তো? আপু। বেয়াদবি করেছো, শাস্তি তো পেতেই হবে। প্লিজ আপু, মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। আরে না, এসব করলে তো আর মাপ পাবে না। ভুল করেছো, শাস্তি তো পেতেই হবে। এখন যেটা বলেছি সেটা করো, নইলে মারাত্মক লেভেলের শাস্তি পাবি তুই। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। পরি আবার আমাকে উদ্দেশ্য করে বলল, শার্ট খুলে ফেল। আমি চোখ বড় বড় করে পরিয়াপুর দিকে তাকিয়ে বললাম, কি? কি না বেটাজি, এখন তোর শার্ট খুলে ফেল তাড়াতাড়ি। আমাদের হাতে বেশি সময় নেই। আরে, আরো নতুন নতুন ছেলে আসছে, ওদের ধরে র্যাগিং করতে হবে। প্লিজ আপু, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আর এমন ভুল হবে না। আমার কথা শুনে পরি রেগে জোরে চিৎকার দিয়ে বলল, তোরে শার্ট খুলতে বলেছি, খুব তাড়াতাড়ি। এত কথা বলতে বলেছি তোরে? এর ভিতরে একটা ছেলে এসে বলল, পরি, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে বলো, আমি দেখছি। পরিয়াপুর ছেলেটাকে বলল, না, কোনো সমস্যা নেই, তুই যা, আমি দেখছি। ছেলেটা যেতেই পরিয়াপু আবার আমার দিকে তাকালো। আমি ভয়ে ভয়ে আমার শার্ট খুলে ফেললাম। আজকে সকালেই স্যান্ডো গেঞ্জি পরতে মনে ছিল না, ওটা কোথায় যে পড়ছে পাই নাই, এই জন্য শুধু শার্ট পরে আসছি। পরির বান্ধবীরা বলল, দেখ পরি, দেখ কি রকম সিক্স প্যাক বানাইছে, হালার বডি আছে বলতে হবে। আমি এবার মাথা নিচু করে বললাম, আপু আমি কি এখন যেতে পারি? পরিয়াপু আবার বলল, মাত্র তো শার্টটা খুললি, নিচেরগুলো কে খুলবে? তোর নানা নাকি? মনে মনে বললাম, এইবার আমি বোধহয় শেষ। যা একটু মান সম্মান নিয়ে কলেজে আসছিলাম, আজকে বুঝি সেটাও গেল। এবার অসহায় হয়ে পরিয়াপুর দিকে তাকালাম। পরিয়াপু আমাকে দেখে বলল, কান্না করে কোনো লাভ নাই রে, তুই আমার বান্ধবীদের সাথে অনেক বড় অন্যায় করেছো, এর জন্য শাস্তি তো পেতেই হবে, বুঝলি? তাড়াতাড়ি প্যান্ট খুলে ফেল। এখনো এতগুলো ছেলে মেয়ে কলেজে আসে নাই, যদি দেরি করিস তাহলে সবাই চলে আসবে কলেজে, তুই বাঁচতে পারবি না পরে। হঠাৎ কোথা থেকে একটা ছেলে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বলল, আরে বন্ধু, তুই এত সকাল সকাল কলেজে চলে আসছোস, আমাকে আগে বলবি না? আর পরিয়াপু, এটা কি ঠিক করছেন? ও আমার বন্ধু হয়, আর আপনি আমার বন্ধুর সাথে এটা করছেন। রবিন, ও আবার তোর বন্ধু কবে থেকে হলো? কিছুই তো বুঝলাম না। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, ও আসলে আজকে প্রথম কলেজে আসছে। কালকে আমাকে ফোন করে বলেছিল কলেজে আসবে, কিন্তু আমার তখন বলতে মনে ছিল না।
যে তুই পরি আপুকে আমার কথা বলিস, তাহলে মাফ করে দিবে। কিন্তু দেখো সকাল সকাল ওর কি অবস্থা করেছেন। পরে দুই বান্ধবী আমার সামনে এসে ঠাস ঠাস করে দুজনে তুলে চট দিয়ে বললো, এখন একে এখান থেকে নিয়ে যা, ওর সাথে আমাদের হিসাব এখনো অনেক বাকি আছে। রবিন ছেলেটা আমাকে ধরে দৌড়ে নিয়ে গিয়ে বলল, আগে শার্ট পর, সবাই তোমার দিকে তাকিয়ে আছে। আমি শার্ট পরতে পরতে বললাম, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো বলার বাইরে, তুমি না থাকলে তো আজকে আমার অবস্থা শেষ ছিল মিয়া। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, আসলে কাউকে র্যাগিং হতে দেখলে আমার খুব ভালো লাগে, আর আমরা তো সেম ক্লাসেই মনে হয়। আচ্ছা তোমার নাম কি? আমি হাত বাড়িয়ে বললাম, আমার নাম লাদেন, তোমার নাম? আমার নাম রবিন, তবে সবাই রবি বলে ডাকে। তাহলে কি বন্ধু হতে পারি? অবশ্যই, কেন নয়, একসাথে যেহেতু পড়ি। তবে তুই করে বলতে হবে কিন্তু। আমি তুই বলাই বেস্ট মনে করি, তবে তোরে কি বলে যে ধন্যবাদ দেবো বলার বাইরে, তুই না থাকলে আজকে ওরা আমাকে। কি আর করতে, বেশি হলে ল্যাং। থাক ভাই আর বলিস না, যা একটু মান সম্মান ছিল সবটাই ওরা নিয়ে যেত। তোর পরিচিত কেউ নেই কি কলেজে? না রে, এখানে আমি নতুন, কিন্তু আমি জানতাম না এই কলেজে এসব চলে। আরো অনেক কিছু চলে এই কলেজে, তুই মাত্র আজকে আসলি, আরো কিছু জানতে পারবি। আচ্ছা, তোরে ওরা কিভাবে চিনে বলতো? তোরে আবার কিছু বলে নাই? আমার বাবা এই কলেজের প্রিন্সিপাল, এজন্য ওরা আমার সাথে বেশি বাড়াবাড়ি করে না। কি কস, তোর বাবাই কলেজের প্রিন্সিপাল? কেন, তোর বিশ্বাস হয় না? না রে, বিশ্বাস তো হয় না। চল তাহলে বাবার রুমে যাই। না, তার আর দরকার নেই, চল ক্লাসে যাই। এখনো ক্লাস শুরু হয় নাই, কিছুক্ষণ পর হয়তো শুরু হবে। আরে চল গিয়ে বসে থাকি, দাঁড়িয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। রবিনকে নিয়ে ক্লাসে চলে গেলাম। কিছুক্ষণ পর আবার সেই রিয়া আর ওদের বান্ধবীরা ক্লাসে ঢুকলো। আমি রবিনকে বললাম, কিরে রবিন, ওরা এখানে কি করছে? রবিন আমার কথা শুনে উত্তর দিয়ে বলল, মাঝে মাঝে ওরা এসে ক্লাস নেয়, আজকেও হয়তো তাই করবে, তুই চুপচাপ বসে থাক। ওরা আবার ক্লাসের ভিতরে কি করতে আসে? প্রিন্সিপাল স্যারের অনুমতি আছে, যে যদি সিনিয়ররা ক্লাস নেয় তাহলে আমাদের তাদের কথা অবশ্যই মানতে হবে। পেছনে কথা হচ্ছে কেন? পরীর কথা শুনে এমনি আমরা সবাই চুপ হয়ে গেলাম। পরী আমাদের সামনে এসে বলল, এই ছেলে তুমি দাঁড়াও। মনে মনে বললাম, আগে তো কোনো মতে বেঁচে গেছিলাম, এখন মনে হয় না যে আর বাঁচতে পারবো। পরিয়াপুর কথা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। পরিয়াপু আমাকে দেখে বলল, তোমাকে দেখে এত খ্যাতের মতো লাগছে কেন? দেখতে তো একদম ফকিন্নির মতো লাগে, তবে একটু সেজেগুজে কলেজে আসবে, বুঝলে? আপু আমি কি এখন বসতে পারি? বসবি তো, তার আগে একটু দাঁড়া। ওই যে সামনের বেঞ্চে যেই মেয়েটা বসে আছে তাকে এই ফুলটা দিয়ে আয়। কিন্তু আপু। সবাই জানে আমাদের কথা না মানলে। আমি পরিয়াপুর কাছ থেকে ফুলটা নিয়ে ধীরে ধীরে হেঁটে মেয়েটার কাছে যেতে লাগলাম। কি আর করবো, কোনো উপায় না পেয়ে মেয়েটাকে ফুল দিতেই ও ঠাস ঠাস করে আমার গালে দূরে চট দিল। আর হঠাৎ করে একটা ছেলে এসে আমাকে লাথি মেরে দূরে ফেলে বলল, তোর কত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করিস? পরিয়াপু ছেলেটাকে বলল, এই, তোমাকে আমি এখানে আসতে বলেছি, যাও গিয়ে জায়গায় বসো। আর এই ছেলে, তুমি তোমার জায়গায় যাও। আমি মাথা নিচু করে রবিনের পাশে বসলাম। ক্লাস শেষ হওয়ার পর রবিন বলল, বন্ধু আমাকে মাফ করে দিস, আমি তোর জন্য কিছুই করতে পারি নাই। থাক, মাপ চাইতে হবে না, আজকে আর ক্লাস করবো না রে, বাসায় চলে যাব। চল তাহলে আমিও চলে যাই। রাস্তা দিয়ে যেতে যেতে আমি রবিনকে বললাম, রবিন আমার একটা কাজ করে দিতে পারবি? বলবো, কি করতে হবে? তুই আমাকে একটা পিস্তল মিলিয়ে দিতে পারবি? রবিন আমার কথা শুনে বড় বড় চোখ করে আমার দিকে তাইকে বলল, তুই কি করতে চাইছিস বলতো? আরে তুই এত ভয় পাস কেন, তোরে তো আর মারবো না নাকি? আমি ভয় পাচ্ছি না, আজকে তোর যে অবস্থা করলো ওই পরি আমি না থাকলে। থাক বাদ দে, বুঝি না ওরা এমন করে কেন। দেখতে শুনতে তো এতটাও খারাপ না, তাও কেন এমন করে? ওদের বিরুদ্ধে কেউ কথা বলে না, এই জন্য এমন করে। এটাও ঠিক, তবে এসবের মাঝে কে জড়াতে চায় বল? এটাও ঠিক। আচ্ছা তুই আমার কাজটা করে দিতে পারবি? ইমার্জেন্সি কি লাগবে তোর? তবে তোরে আমি কি বলছি। আচ্ছা ঠিক আছে, পেয়ে যাবি। এখানে কোথায় থাকিস? রিয়াকে চিনিস? ওই পিচ্ছি ঝালমরিচের কথা বলিস? আমি হাসতে বললাম, তুই কিভাবে চিনিস? আর বলিস না, আমার গার্লফ্রেন্ড ওর দূর সম্পর্কের মামাতো বোন হয়। আমার মাথা একেবারে খেয়ে ফেলেও। তোর তো মাথা খেয়ে ফেলে, তাও ভালো, আমাকে যে পাগল বানিয়ে দিচ্ছে এত কথা বলা এই মেয়ে।
তবে যাই বলিস, আমার শালি কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর। সে বলতে হবে, কিন্তু সুন্দর দিয়ে কে কি করবে? যে ওকে বিয়ে করবে ওর জীবন শেষ। তুই করে ফেল তাহলে। মাথা খারাপ হয়ে গেছে তো, নিজের কপালে নিজেই কি কুড়াল দেবো। রবিনের সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দিলাম একটা ঘুম। বিকেলে রেডি হয়ে মিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মিতুদের বাসার সামনে গিয়ে দেখি মিতু পুকুর পাড়ে বসে আছে। আমাকে দেখে মিতু বলল, ভালো আছেন স্যার? এই তো ভালো আছি। তো তুমি এখানে বসে কি করো? কি আর করবো স্যার, এখানে বসে হাওয়া খাই। হাওয়া কি আবার খাওয়া যায় নাকি? আপনি আসেন, আপনাকেও খাইয়ে দিই। না না, আমার খাওয়ার এত দরকার নেই। আজকে কি পড়বে নাকি আমি চলে যাব? মিতু আমার দিকে তাকে একটা হাসি দিয়ে বলল, চলে যান, আমি আম্মুকে 2 5 বুঝিয়ে দিব রে, বলবো স্যার অসুস্থ। আমি মিতুদের বাসায় ঢুকতে ঢুকতে বললাম, ঠিক আছে, আমি আন্টিকে বলছি তুমি বসে এখানে হাওয়া খাও, কেমন? মিতু দৌড় দিয়ে রুমে ঢুকে বলল, আপনি স্যার মিয়া ভালো না। ভালো নাকি খারাপ আজকে দেখতে পারবে। টেবিলে গিয়ে বসতে আন্টিকে ডাক দিলাম। আন্টি ভেতরে এসে বলল, বাবা বলো। আন্টি লম্বা একটা কিছু দেন, আপনার মেয়েকে ঠিক করতে হবে। সারাদিন কোনো পড়াশোনা করে নাই, আর আজকে মনে হয় স্কুলেও যায় নাই। বাবা তুমি ঠিকই বলেছো, আমি লম্বা দেখে আসছি, ইচ্ছে মতো মারবে। এই কথা বলে আন্টি বাইরে চলে গেল। মিতু চুপচাপ বসে আছে। আমি মিতুকে বললাম, সব কিছু শিখে ফেলো তাড়াতাড়ি, নইলে 12টা থেকে 13টা বাজাবো তোমাকে আজকে। মিতুকে পড়িয়ে শেষ করলাম। হঠাৎ করে মিতু বলল, স্যার আপনি নাকি আজকে কলেজে শার্ট খুলেছিলেন? তুমি কিভাবে জানো? আপনি কি এটা জানেন না, পরি আপু আমার আপন বড় বোন হয়? আমি চোখ বড় করে বললাম, কি? কি না স্যারজি, পরি আপু আমার বড় বোন হয়। মনে মনে ভাবলাম, নিজের মান সম্মান নিজেই খেয়ে লাভ নেই। আমি মিতুকে ধমক দিয়ে বললাম, পরি তোমার বোন হয় তো আমি কি করব? কিছুই করতে হবে না, আমার নাম বলতেন যে আপনি আমার স্যার হন, তাহলে কিছুই করতো না আপনাকে। কলেজে এসব একটু হয়েই থাকে, থাক বাদ দাও। তোমার কাছে মাছ ধরার মতো কিছু আছে? মিতু লম্বা একটা লাঠি দেখে বলল, দেখছেন এটার মাথায় দড়ি দিয়ে বাঁধা ছোট্ট একটা লোহার মতো জিনিস আছে, ওটার মাঝে রুটি লাগিয়ে আমি মাছ ধরি। মিতু আমার বহুদিনের শখ মাছ ধরবো বলে, চলো না আমি তোমার সাথে পুকুর পাড়ে বসে মাছ ধরি। যেতে পারি এক শর্তে। বলো। কালকে আমাকে ছুটি দিতে হবে। দেখো মিতু, আমি নতুন নতুন তোমাকে পড়াই, এর ভেতরে যদি না আসি তাহলে আন্টি কি মনে করবে? তবে অল্প পড়াই ঠিক আছে। মিতু হাসি দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে চলেন ভাইয়া। চলো। আপনি গিয়ে বসেন, আমি আসতেছি সবকিছু নিয়ে। আমি গিয়ে পুকুর পাড়ে বসলাম। কি সুন্দর পুকুরের পানি, চারিদিক থেকে কি সুন্দর বাতাস আসছে। আসলে পরিবেশটা আজকে মারাত্মক সুন্দর লাগছে আমার কাছে। কিছুক্ষণ পর মিতু হাতে করে একটা জাল নিয়ে আসলো। আমি মিতুকে বললাম, মিতু তুমি কি করতে চাইছো বলো তো? বলছিলাম কি নিয়ে আসতে, আর এখন হাতে জাল। মিতুর পেছনে আন্টি এসে বলল, বাবা অনেক দিন হলো পুকুর থেকে মাছ খাওয়া হয় না, তোমার নাকি অনেক দিনের শখ মাছ ধরার। আমি মিতুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললাম, এখন কি আমি পানিতে নামবো বলো? পানিতে নামলে কিছু হবে না স্যার, আপনি নিচে থাকবেন আমি উপরে। কোনো কিছু নেই তো পুকুরে এবার? আরে এত ভয় পান কেন, কিছুই নেই। কি আর করার, মিতুর কথা মতো পানিতে নেমে গেলাম। আর মিতু পানির উপরে। হঠাৎ কোথা থেকে রিয়া এসে বলল, বাবা মিঠু, আজকে তুই তোর স্যারকে পানিতে নামিয়ে দিলি? মিতু রিয়াকে দেখে মুখ বাঁকিয়ে বলল, তোর এখানে কে আসতে বলেছে? আমি বলেছি না তুই আমাদের বাসায় আসবি না। আন্টি মিতুকে ধমক দিয়ে বলল, তুই চুপ থাকতো। আর বুঝি না তোরা দুইজন সবসময় এত ঝগড়া করিস কেন বলতো? আমি কারো কথা কানে না দিয়ে আমি আমার মতো জাল দিয়ে মাছ ধরতে লাগলাম। সবশেষে উপরে উঠে এলাম, ভালোই মাছ ধরছি। যাই হোক, শখটা তো পূরণ হয়ে গেল। হঠাৎ রিয়া আমার কাছে এসে বলল, কি ব্যাপার ভাইয়া, ঠান্ডা লাগছে না? ঠান্ডা তো লাগছে, কি আর করার। কিছুই করতে হবে না, আপনি এখন চোখ বন্ধ করেন একটু। ওমা, চোখ বন্ধ করবো কেন? আপনার পায়ে একটা জোক আছে। আমি জোরে চিৎকার দিয়ে বললাম, ও মা গো, আজকে আমি শেষ। তাড়াতাড়ি মিতু আমার হাত চেপে ধরে বলল, চুপ থাকেন তো, ছেলে মানুষ আপনি, অত ভয় পান কেন? আমি চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর রিয়া বলল, হয়েছে, এখন চোখ খুলেন। আমি কিছুটা লজ্জা পেয়ে মিতুকে বললাম, তোমাদের পুকুরে জোক ছিল, আমাকে আগে বলবে না? ইস, এখন যদি। আর কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। নিজের মান সম্মান নিজেই কি নষ্ট করব? আন্টি রিয়ার হাতে কতগুলো মাছ দিয়ে বলল, লাদেন তুমি এখন আমাদের বাসায় গিয়ে। না আন্টি, আমি এখন চলে যাব, খুব ঠান্ডা লাগছে। রিয়া চলো তো।
পিছন থেকে মিতু বলল, স্যার বাসায় গিয়ে ভালো করে দেখবেন শরীরে কোথাও আবার যোগ আছে কিনা। মিতুর কথা শুনে একটু ভয় পেয়ে গেলাম। মনে মনে বলছি, কেন যে আজকে এখানে মাছ ধরতে গেলাম। রিয়া আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার মিস্টার লাদেন সাহেব, চুপচাপ কেন? নাকি বেশি ঠান্ডা লাগছে আপনার? আমি তোমার কয় বছরের বড় জানো তো, নাম ধরে ডাকো কেন? তাহলে কি বাবু বলবো? আমি হেসে দাঁত কেড়ে বললাম, বলতে পারো, সমস্যা নেই। অবশ্য তুমি দেখতে শুনতে মাশাআল্লাহ, চাইলে প্রেম করা যায়। তবে আমাকে চিন্তা করতে হবে তোমার মতো একটা পিচ্চি মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা। ধুর মিয়া, আপনার প্রেম আপনার কাছে রাখেন। যেই না চেহারা, কুত্তা দেয় না পাহারা, আবার বলে প্রেম। আজকে চেহারা খারাপ বলে অপমান করলে মিতু। ইস, কষ্ট পেয়েছেন বুঝি ভাইয়া? কষ্ট তো পাওয়ারই কথা। মায়ের খাইছেন কখনো? আমি রিয়ার কথা শুনে কিছু বললাম না, চুপ হয়ে গেলাম। শুধু বললাম, আজকে কি রান্না করবে? আপনি কি খেতে ভালোবাসেন? আমার মাছের ভর্তা খুব ভালো লাগে। তাহলে চাচিকে এটাই করতে বলবো না। তো আজকে কলেজ কেমন গেল? কলেজের কথা আর বলো না, মিতুর বোন পড়ে আমার 12টা বাজিয়ে দিয়েছে। যদি রবিন না থাকতো তাহলে আমার মান সম্মান সব যেত। ওই রবিন হালার কথা বলেন। এ রিয়া, ও তোমার বড় না? সম্মান দিতে পারো না? সম্মান ওর পিছনে দিয়ে দিব। আস্তাগফিরুল্লাহ, সি রিয়া সব কি বলো? কেন, আপনাকেও সম্মান দিতে হবে নাকি? না রে বোন, আমার সম্মান লাগবে না, পরে দেখা যাবে। থাক, আর বলবো না। কেন, বলেই ফেলুন না শুনি। শুনে আর কি করবে তুমি? তুমি যেই কথা বলো, আশেপাশের মানুষ শুনলে তোমার না বরং আমার মান সম্মান যাবে। এত মান সম্মান কোথায় রাখেন বলেন তো? পকেটে রাখি, তোমার লাগবে? ও মা, রেগে যান কেন? আমি তো মজা করে বলছি। তুমি আমার সাথে মজা করছো না? তাহলে কি মনে হয়, আপনার দুলা ভাই? রিয়া, এখন কিন্তু তোমাকে আমি... কি? হ্যাঁ কি বলেন শুনি, দেখি আপনার কেমন সাহস আছে। তোমার সাথে আমি পারবো না, থাক বাদ দাও। রবিনের ফোন নাম্বার নিতে মনে ছিল না, একটু জোগাড় করে দিও তো। 1000 টাকা লাগবে, দিতে পারবেন? যদি দেন তাহলে দিব, নইলে আপনি আপনার রাস্তা মাপেন। তোমার কপালে খুব দুঃখ আছে, এই বলে দিলাম রিয়া। রিয়া হাসি দিয়ে বললো, আমার কপালে আবার কিসের দুঃখ? আমার কপালে সুখ আছে মিয়া। এখানে আসছিলাম আপনাকে একটা কথা বলতে, কিন্তু এখন বলবো না। আগে গোসল করে ফ্রেশ হন, পরে বলবো। বাসার নিচে এসে বললাম, আচ্ছা আমি এখন গেলাম। গিয়ে তাড়াতাড়ি গোসল করেন, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। আচ্ছা ঠিক আছে। আমি সরাসরি উপরে চলে গেলাম। উপরে গিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে যে বিছনায় শরীর হেলিয়ে একটু ঘুমাবো, তখন বাইরে থেকে রিয়া বলল, আমাকে ভিতরে আসতে হবে নাকি আপনি আসবেন? নিজের চুল নিজে টেনে বললাম, এই মেয়ে তো এক পাগল, সাথে আমাকেও পাগল বানাবে। পাগল তো হয়েই গেছি, কেন যে পাগলের কথা শুনে এখানে আসতে গেলাম। দরজা খুলে বাইরে হয়ে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। আমি রিয়ার পাশে দাঁড়িয়ে বললাম, বলো রিয়া, কী হয়েছে? রিয়া আমার কথা শুনে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, জানেন, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এত মজা কেন কেন তো বলো তো? মাত্র গোসল করে রুম থেকে বের হয়েছি, আর তুমি এসেই শুরু করে দিলে। সত্যি বলছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এবার আমি রিয়ার দিকে তাকিয়ে বললাম, সিরিয়াসভাবে বলছো নাকি? রিয়া এবার মুচকি হাসি দিয়ে বলল, আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। তবে আমি যাকে পছন্দ করি তার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। জানেন, 3 বছরের প্রেম আমাদের। আমি এবার অবাক হয়ে রিয়ার দিকে তাকিয়ে বললাম, মাথা কি তোমার খারাপ হয়েছে নাকি আমার মাথা খারাপ হয়ে গেছে? আরে আমি কি আপনার সাথে মজা করছি বলে মনে হয়? আমি সত্যি বলছি। এত অল্প বয়সে তোমার... তো কি হয়েছে? 2 দিন পর একটা বাচ্চা হলে বুঝি তখন আমার অল্প বয়স থাকবে? এবার আমি সত্যি সত্যি বিশ্বাস করলাম যে রিয়া সত্যি কথাই বলেছে। রিয়ার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালাম। এতক্ষণ মনটা ভালো ছিল, কিন্তু রিয়ার কথা শুনে এখন মনটাই খারাপ হয়ে গেল। এখানে যখন আসছি তখন রিয়াকে প্রথম দেখায় আমি ওর প্রেমে পড়ে গেছি। রিয়া মেয়েটার বয়স হয়তো অল্প হতে পারে, কিন্তু ও খুব কিউট। ওর পাগলামো আমার কাছে খুব ভালো লাগে। একবার আমি আমার পরিবার হারিয়ে ফেলেছি, এখন হয়তো যে একটু আশা করেছিলাম সেটাও হারাবো। না আর ভাবতে পারছি না। চোখের কোনো অল্প অল্প জল এসে গেছে। আবার রিয়া আমাকে প্রশ্ন করলো, আপনার মুখটা এমন কালো হয়ে গেছে কেন? আমি কোনো মতে চোখের পানে লুকিয়ে বললাম, একটা জিনিস বুঝলাম না আমি রিয়া, হঠাৎ এত তাড়াতাড়ি তোমার বিয়ে? আসলেই হয়েছে কি,
আমার আব্বু খুব অসুস্থ, এই জন্য তিনি চান আমাকে বিয়ে দিয়ে তার দায়িত্ব কমিয়ে দিতে। ভালোই হয়েছে, কি বলেন? আন্টি এসব জানে? জানে বলেই তো আপনাকে বলছি। নিচে চলো। কিন্তু কেন? আমি রিয়ার কোনো কথা না শুনে নিচে চলে গেলাম। গিয়ে দেখি পিচ্চি বাচ্চারা খেলা করছে। আমাকে দেখে বললো, আপনি সেদিনের পাগল না? আমি মজা করে বললাম, আমি সেদিনের পাগল। আজকে তোমার নুনটা কেটে দিতে আসছি। ছেলেটা আমার কথা শুনে দৌড়ে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর আন্টি এসে বলল, আসো বসো বাবা এখানে। আমি আন্টির কথা শুনে সোফায় বসলাম। রিয়া এসে আন্টির পাশে দাঁড়ালো। আন্টি আমার দিকে তাইকে বলল, বাবা কিছু কি বলতে এসেছো? আসলে আন্টি, রিয়া বললো ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। হুম ওর বাবা তো খুবই অসুস্থ, এর জন্য বিয়েতে তাড়াতাড়ি হতে যাচ্ছে। কিন্তু আন্টি, আপনি একটা বিষয় বুঝতে পারছেন? ও কতটা পিচ্ছি একটা মেয়ে। এই বয়সে যদি বিয়ে দেওয়া হয় তাহলে ওর যে কোনো সমস্যা হতে পারে। আন্টি শুধু বলল, কি আর করব আমি বাবা, ওর বাবার মুখের ওপর কেউ কোনো কথা বলতে পারে না, বলতেও শুনতে চায় না। আন্টি আপনি একবার বিষয়টা চিন্তা করে দেখেন, রিয়ার কি এখনও বিয়ের বয়স হয়েছে? আপনি বলেন। আন্টি কিছু বলার আগে রিয়াই বলল, আপনি এখানে এসব বলতে এসেছেন? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি আমার বাবার উপর কোনো কথা বলতে পারি না, তাই আমিও চাই। আপনি কেন চাচি, আম্মু, আপনিও এই বিষয়ে কোনো কথা বলবেন না। রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আসলে রিয়াই এই বিয়েতে রাজি। কি সুন্দর লাগছে আজকে রিয়াকে। ও রেগে গেলে সত্যি অনেক মারাত্মক সুন্দর লাগে। আন্টি দাঁড়িয়ে বলল, বাদ দাও এসব বাবা, ওর বাবা মেয়ে যা বুঝে তাই করবে। রাতে কি আবার রহিমকে বলতে হবে যে তোমাকে নিয়ে আসতে? না আন্টি, বলতে হবে না, আমি নিজেই চলে আসবো। তবে একটা কথা, রিয়ার বাবা মাকে তো দেখলাম না। আজকে রাতে হয়তো ওনারা সবে চলে আসবে। আচ্ছা আমি রান্না করতে গেলাম, তুমি রিয়ার সাথে কথা বলো কেমন? আন্টি চলে যাওয়ার পর আমি সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেলাম। রিয়ার মুখের দিকে একবার তাইকে বললাম, জানো রিয়া, আমি সবার ভালো চাই, কিন্তু মানুষের ভালো করতে গিয়ে আমি দোষী হয়ে যাই। স্যার নেন পিঠা খান। আরে রহিম মিয়া যে, কই থাকো তুমি? বুঝি না। ঘরের সব কাজ আমাকে করতে হয়, বুঝলেন স্যার? আমি রহিমের হাত থেকে পিঠা নিয়ে বললাম, আমাকে তুমি স্যার বলবে না, ভাইয়া বলতে পারো। আচ্ছা ঠিক আছে। তো বাড়িতে যাওয়া হয় কি? যাবো দেখি কয়েকদিন পর, খালার কাছ থেকে ছুটি নিয়ে। ও আচ্ছা ঠিক আছে, থাকো তুমি, আমি গেলাম। আমি আর এখানে দাঁড়ালাম না, সরাসরি উপরে চলে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। তবে রিয়ার বিষয়টা যেন কোনোভাবেই মাথা থেকে সরাতে পারছে না। একটা পিচ্চি মেয়ের প্রেমে যে আমি পড়ে যাব, সেটা কখনো ভাবতেও পারে নাই। রিয়া আমাকে আগে বলে নাই যে ও কাউকে পছন্দ করে, তবে তো আমি ওর থেকে দূরে দূরেই থাকতাম। না চাইতে ওর চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো, আমি সেখানেই যাই। শুধু আমার সাথে কেনই বা এসব হয়? হয়তো আমার কপাল খারাপ। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে বলতেও পারে না। রাতে ঘুম থেকে উঠে একটা চেয়ার নিয়ে ছাদের এক কোনায় গিয়ে বসলাম। কেন জানি আজকে শরীরটা ভালো লাগছে না। অনেকক্ষণ আমি একা একা বসে আছি। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসলো, আমি কি আসতে পারি ভাইয়া? পিছনে তাকে দেখি রিয়া দাঁড়িয়ে আছে। তবে রিয়া আজকে শাড়ি পরছে। চাঁদের আলোয় ওর মুখটা জল জল করছে। মনে হচ্ছে যেন রিয়ার মুখ থেকে মুখটা ঝরে পড়ছে। আমি কেন যেন রিয়ার দিক থেকে চোখ সরাতে পারছি না। রিয়া আমার ধ্যান ভাঙিয়ে বলল, কি হলো? এভাবে তাকিয়ে কি দেখেন? আমি হাসিতে বললাম, শাড়ি পরে এখানে আসছো কেন? কেন? আমি শাড়ি পরলে আপনার সমস্যা বুঝি? অনেক সমস্যা হয়, দেখছো না? তোমার থেকে চোখ সরাতে পারছি না। চোখ বন্ধ করে নেন, তাহলেই হবে। আর আমার জামাই বলছে আজকে শাড়ি পরে তাকে ভিডিও কল দিতে। কথা তো হয়েছে, কিন্তু কেন যেন শাড়িটা খুলতে মন চাচ্ছে না। রিয়ার কথা শুনে মনটা আবার খারাপ হয়ে গেল। ও আমার জন্য শাড়ি পরে নাই, ওর হবু হাজবেন্ড বলেছে থেকে শাড়ি পরেছে। আমি এবার নিচের দিকে তাইকে বললাম, শাড়ি কি তুমি পরছো নাকি আন্টি পরিয়ে দিয়েছে? আমি তো এসব পরিই না, চাচি পরিয়ে দিল। ও, তোমার বাবা মা কখন আসবে? এই হয়তো কিছুক্ষণ পর চলে আসবে। তাহলে শাড়ি খোলার দরকার নেই, তোমার বাবা মা তোমাকে এই রূপে দেখলে অনেক খুশি হবে। তাই তো। আমি তো একবারও এই কথাটা চিন্তাই করি নাই। তাই এখানে কি মনে করে? এবার রিয়া আমার পাশে দাঁড়িয়ে বলল, আসলে কি জানেন, আমি ওকে খুব পছন্দ করি। বাবা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছে, এই জন্যই আমি অনেক খুশি। কিন্তু আপনি তখন চাচির সাথে এভাবে কথা বললেন, এই জন্য একটু রাগ হয়েছে। ও আচ্ছা সরি। আমি বুঝতে পারছি আপনি এমন কেন করছেন, কিন্তু আমার এছাড়া কোনো উপায় নেই। আমি বুঝছি, তোমাকে বলতে হবে না। একটা প্রশ্ন করব আপনাকে। বলো।
আপনার গার্লফ্রেন্ড নাই? যার কোনো বাবা মাই নাই তার আবার কিসের গার্লফ্রেন্ড? বেঁচে আছে যে এটাই অনেক। মজা করেন কেন? সত্যি করে বলেন। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার এক বান্ধবী আপনাকে। যেই পর্যন্ত বলেছো সেখানেই থাকো, আর কিছু বলো না। আমার গার্লফ্রেন্ড বা বউ কিছুই দরকার নেই। এভাবে একা একা থাকতে পারবেন? দেখি কপালে কি লেখা আছে। যাকে চেয়েছিলাম তাকে তো আর পাবো না। কার কথা বলছেন? হঠাৎ করে দেখি ফোনটা বাজতে লাগলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে আওয়াজ এলো, কি খবর লাদেন তোর? আরে রবিন যে, তুই আমার ফোন নাম্বার কিভাবে পেলি? রিয়ার কাছ থেকে নিয়েছি। ও আচ্ছা, তাই বল, কি করিস? রেস্টুরেন্টে আছি গার্লফ্রেন্ডের সাথে। ও, তোর তো ওর গার্লফ্রেন্ড আছে, মনেই ছিল না। তো ভাবি কেমন আছে? আছে মোটামুটি। এখন যেই জন্য তোরে ফোন করছি, বল। কালকে সকালে কলেজে একটা অনুষ্ঠান আছে, সিনিয়ররা বললো আগে যেতে। তো এখন চলে যাবো, যাবি? দূর বেটা, মজা করিস না। আমি সকালে এসে তোরে নিয়ে যাব, তুই রেডি থাকিস। আচ্ছা ঠিক আছে। রবিন ফোন রাখার পর রিয়া বলল, রবিন ফোন করছিল। হুম তো কি বলো? সকাল সকাল কলেজে যেতে, কি নাকি একটা অনুষ্ঠান আছে নাকি। এখন আবার কলেজে কি অনুষ্ঠান? কি জানি। আচ্ছা থাক, এসব বাদ দেন, নিচে চলেন, চাচি হয়তো অপেক্ষা করছে। আজকে তো খেতে মন চাইছে না রিয়া। মনকে কি দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেতে হবে নাকি? কেন জানি আজকে ভালো লাগছে না। কি করলে ভালো লাগবে? তুমি যাও, আমি আসছি। এখন আপনি কি চান আপনাকে ধরে নিচে নিয়ে যাই? তুমি খুব জেদি একটা মেয়ে, এমন কেন করো বলো তো? আমার ভালো লাগে এমন করতে। কেন, আপনার কোনো সমস্যা? না, আমার আবার কিসের সমস্যা হবে? লুঙ্গি এভাবে পরে কেউ? আসেন আমি পরিয়ে দেই। রিয়ার থেকে কিছুটা দূরে গিয়ে বললাম, আমি আমার মান সম্মান বুঝি, তোমার হাতে তুলে দেবো। ভুল করছি সেই দিন, যদি খালি ভিডিওটা করে রাখতাম। চুপ কর তো রিয়া। আমার বান্ধবীরা কি বলে জানেন? কি কয়? বলে ওদের নাকি খুব শখ আপনাকে বিনা কাপড়ে দেখার। আস্তাগফিরুল্লাহ, সি সি, ভালো হতে বলবে তোমার বান্ধবীদের। ভালো মানুষের দাম নাই জানেন না? হঠাৎ করে সাদে আন্টি এসে বলল, কি ব্যাপার লাদেন, কি নিয়ে কথা হচ্ছে? আন্টি আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে যান তো, ও আমার মাথা খেয়ে ফেলছে। মাত্র তো মাথা খেলাম, আরো অনেক কিছু খাবার বাকি আছে। আন্টি হাসি দিয়ে বলল, রিয়া নিচে যা, তুই গিয়ে টেবিলে গুছিয়ে রাখ, আমাদের লাদেনের সাথে কিছু কথা আছে। রিয়া আন্টির দিকে তাকিয়ে চলে গেল। রিয়া চলে যাওয়ার পর আন্টি আমার হাত ধরে বলল, বাবা তোমার কাছে একটা হেল্প চাইবো, করতে পারবে তো? আন্টি বলেন, আদেশ করব। আমি আপনার ছেলের মতোই, শুধু বলেন আমাকে কি করতে হবে। এবার আন্টি একটু দূরে গিয়ে বলল, আমি জানি রিয়া অনেক আগে থেকেই ছেলেটার সাথে প্রেম করে, ও পিছে একটা মেয়ে, ওকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিয়েছে। কিন্তু বাবা আমি খুব খোঁজ খবর নিয়ে দেখেছি ছেলেটা জুয়া খেলে, বাবা মার টাকা উড়ায়, আর রাত হলেই যেখানে ইচ্ছা সেখানে মস্তানি করে। রিয়াকে তো এসব বললেও বুঝবে না, শুধু ওকে এতদিন আমি নজরে নজরে রেখেছি যেন ওর কিছু না হয়। জানি না ওর বাবাকে কিভাবে রাজি করিয়েছে, এখন আমি তো কাউকে কিছু বলতেও পারছি না, তাই তোমার কাছে বললাম যদি তুমি। আমি কিছুক্ষণ চিন্তা করে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি আগে খোঁজ খবর নিয়ে দেখি, যদি সত্যি হয় তাহলে আমি আমার জীবন দিয়ে হলেও রিয়াকে রক্ষা করব। আন্টি হাসি দিয়ে বলল, তুমি আমার একটা চিন্তা দূর করলে, ধন্যবাদ বাবা। এখন নিচে চলো খাবার খেতে। আন্টি চলেন। আন্টির বাসা থেকে খাবার খেয়ে উপরে এসে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে রুমের দরজা খুলে দেখি রিয়া খোলা চুলে দাঁড়িয়ে আছে। রিয়াকে পেছন থেকে এতটা সুন্দর লাগছে যে বলার বাইরে। আমি শুধু বললাম, শুভ সকাল। রিয়া পেছনে ফিরে আমার দিকে তাকিয়ে বলল, এতক্ষণ আপনার ঘুম ভাঙলো? ঘুম তো অনেক আগেই ভেঙেছি। তা বাসে যাও নাই? তোমার বাবা মা আসে নাই নাকি? বাবা মা তো রাতেই এসেছে, এখানে আসলাম হাওয়া খেতে, আর বাবা আপনাকে নিয়ে যেতে বলল। ও তাই বলো, এখানে কখন আসছো? অনেকক্ষণ হয়েছে এখানে এসেছি। ও আচ্ছা, এক কাজ করি, আগে কলেজ থেকে আসি, পরে তোমার বাবার সাথে কথা হবে, কেমন? এখন চলে যাবেন কি? রবিন বললো সকাল সকাল কলেজে যেতে। আমার জন্য ফুচকা নিয়ে আসবেন। টাকা নাই পকেটে। সে না থাকলে আমি কি করব, নিয়ে আসতে হবে। আর একটা কথা। বলো। কালকে থেকে একটা সময় বের করে আমাদের পড়াবেন। আগে যেখানে পড়তাম ওখানে আর যাব না, সকাল সকাল যাওয়া ভালো লাগে না। যদি বিকেলে আপনার সময় হয় ভাইয়া।
আচ্ছা ঠিক আছে, তোমরা পরামর্শ করে জানাও, আমার সময় আছে। আচ্ছা আমি গেলাম কেমন? রিয়াকে দাঁড় করে রেখে আমি নিচে চলে গেলাম। আসলে একটা কথাকেই রিয়াকে ছাদে রেখে যেন আমার যেতেই ইচ্ছে করছে না। মন চায় সবসময় যেন আমি ওর সাথেই কথা বলি। রিয়ার সাথে কথা বললে আমার এতটা ভালো লাগে যে বলার বাইরে। এই তো রবিন বাইক নিয়ে এসে গেল। রবিন আমার সামনে বাইক রেখে বলল, তাড়াতাড়ি উঠে পড়। আমি রবিনের পিছনে বসে বললাম, এত সকাল সকাল কলেজে কেন বুঝলাম না কিছু। আমি কি জানি পরি গ্রুপে মেসেজ করে সবাইকে সকাল সকাল যেতে বলেছে। কি আজব এক কলেজে এসে আমি ভর্তি হলাম। কেন, কি হয়েছে? কিছুই হয় নাই, আমার একটা হেল্প করতে পারবি? বল। আমার পার্ট টাইম একটা জব লাগবে, তুই খুঁজে দিতে পারবি? ও এই কথা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখবনি। কলেজের সামনে বাইরে রেখে বললো, তুই নেমে দাঁড়া, আমি বাইক পার্ক করে আসছি। কিছুক্ষণ পর রবিন আমার পাশে দাঁড়িয়ে বলল, এখন চল। কলেজের সামনে এসে দেখি ছোটো একটা রাস্তা তৈরি করা হয়েছে কলেজের ভেতরে, আর এর পাশে ছাত্ররা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এসব দেখে রবিনকে বললাম, আমাদের হয়তো ফুল নিয়ে দাঁড়াতে হবে, কিন্তু এখানে আসছে কে এটাই তো বুঝতে পারছি না। হঠাৎ করে পড়ি আমাদের দিকে ইশারা করে বললো আমি যেন এই রাস্তা দিয়ে হেঁটে আসি, আর রবিনকে দাঁড়াতে বললো। আমি চোখ বড় বড় করে রবিনের দিকে তাকে বললাম, কি হতে চলেছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। রবিন আমার কানে কানে বললো, কোনো কথা বলিস না, পরি যা বলে তাই চুপচাপ কর, নইলে সমস্যা হয়ে যাবে। তোর এসব আজব জিনিস কেন বা আমার সাথেই হয় বুঝি না। পড়ি আবার আমাকে ইশারা করে বললো, তাড়াতাড়ি এখান দিয়ে হাঁটে আসো, সময় চলে যাচ্ছে। আমি ভয়ে পরীর কথা মতো ছোটো সাজানো রাস্তায় পা রাখলাম, আর তখনই ছাত্ররা আমাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। মনে মনে ভাবলাম, কালকে হয়তো পরি আমাকে অপমান করছে, এই জন্য আজকে আমাকে এতটা সম্মান করছে। আমি কেন যে পরীকে খারাপ ভাবতে গেলাম। ওর মনটা অনেক ভালো, এখন বুঝতে পারছি। তবে কালকে যদি আমাকে এভাবে সম্মান করতো, তাহলে আমি নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি মনে করতাম। পরীর সামনে যেতেই পরী হাঁটু গেড়ে আমার সামনে বসে একটা ফুল আমার সামনে ধরে বলল, আমি এত কিছু বলে প্রপোজ করতে পারি না, হয়তো আগে কাউকে প্রপোজ করি নাই, এই জন্য এত কিছু বলে প্রপোজ করতে পারি না। শুধু ছোট করে বলবো, তোমাকে যেদিন আমাদের বাসায় দেখেছি সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর সেই দিনের চিঠিটা আমি দিয়েছিলাম। আমি জানতে চেয়েছি তোমার ভেতরে কেমন অনুভূতি হয় ভালোবাসার জন্য। কালকে তোমাকে অপমান করে আমার অনেক খারাপ লাগছে, কী করবো বলো? কলেজে আমার একটা সম্মান আছে, যে জন্য এমন করলাম। আর আজকে দেখো সব কিছু ভুলে বেহায়ার মতো তোমাকে প্রপোজ করছি। সবচেয়ে বড় কথা হলো, তোমাকে যে আমার ভালো লেগে গেছে, তাই প্রপোজ না করে থাকতেই পারলাম না। অনেক অনেক ভালোবাসবো তোমাকে, আই লাভ ইউ। শুধু এইটুকু বলতে পারি, তোমার ভালোবাসা পেলে আমি অবশ্যই ভালো হয়ে যাব, তোমাকে আমি কথা দিচ্ছি। আমি পরীর কথা শুনে বোকার মতো শুধু তাকিয়েছি। কি বলবো যেটাই ভাবতে পারছি না। ধপ করে পড়ি যে এসব কিছু করে ফেলবে এটা আমার ধারণার বাইরে ছিল। হঠাৎ করে রবিন এসে কানে কানে বলল, রবিন বলল, ভাই যা করিস আর না করিস ফুলটা এখন নিয়ে নে, এই মেয়ে মারাত্মক জেদ, যা বলে তাই করে, নইলে ও তোরে এত সহজে ছাড়বে না, যা হবে পরে দেখা যাবে, এখন আমি যা বলছি তুই তাই কর। আমিও রবিনের কথা শুনে ভয়ে ভয়ে পরীর হাত থেকে ফুলটা নিলাম, আর তখনই সব ছাত্রছাত্রীরা হাততালি দিতে লাগলো। আর পরী দাঁড়িয়ে ধপ করে সবার সামনে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। পরী আমাকে জড়িয়ে ধরাতে আমি যেন বড় ধরনের একটা শক খেলাম। শুধু জড়িয়ে ধরাতে ও থেমে থাকে নাই, আমাকে ছেড়ে আমার কপালে গালে চুমা দিতে লাগলো। আমি শুধু অসহায়ের মতো দাঁড়িয়েছি। সবশেষে পরী বলল, এখন সবাই ক্লাসে যাও, আর তুমি আমার সাথে আসো। পরী আমার একটা হাত ধরে নির্জন জায়গায় নিয়ে আসলো, আর একটা বেঞ্চের মাঝে পরী বসে আমাকে ওর পাশে বসে বলল, কি হলো বেবি, কোনো কথা বলছো না কেন তুমি? আমি ভয়ে ভয়ে বললাম, তুমি হঠাৎ করে। পরী আমাকে আবার শক্ত করে জোর ধরে বলল, আমাকে তুমি এত ভয় পাও কেন? ও আচ্ছা, কালকের জন্য। এই যে দেখো বাবু, কানে ধরলাম, আর অমন করবো না। আমি পরীকে কোনো মতে ছাড়িয়ে বললাম, পরী আপু আমাকে একটু সময় দাও, হঠাৎ করে এসব হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। সে না হয় বুঝলাম, কিন্তু আমাকে তুমি আপু কেন বললে? না মানে দেখো কোন মানে চলবে না, আমাকে নাম ধরে ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তাহলে বলো পরিচানো। শুধু পরী থাক কেমন, পরে বলবো। আমাকে তুমি একটু সময় দাও প্লিজ, আমি এখন খুব নার্ভাস হয়ে গেছি। পরী আমার গালে চুমু দিয়ে বললো, ঠিক আছে বাবু, যখন আমার বোনকে পড়াতে আসবে তখন বলবে, কেমন? এত কম সময়? এবার পরী একটু রাগ দেখে বলল, তাহলে আর কত সময় লাগবে তোমার? আমি একটু ভয় পেয়ে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর সময় লাগবে না। হঠাৎ করে থেকে পরীর বান্ধবীরা এসে বলল, দুলাভাই, আগের ব্যবহারের জন্য সরি, তখন আমরা জানতাম না যে পরি আপনার প্রেমে পড়েছে। আমি মুখে হাসি রেখে বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। পরী আমি কি এখন যেতে পারি? পরী বলল, আচ্ছা ঠিক আছে, যাও, তবে বিকালে কিন্তু জানিয়ে দিবে।
আমি কোনো মতে পরীর কাছ থেকে সরে রবিনের কাছে গিয়ে দিলাম এক ঘুষি। বললাম, শালা তোর জন্য আমার আজকে এই অবস্থা, তুই আমাকে সকাল সকাল এখানে নিয়ে আসলি কেন? রবিন হাসি দিয়ে বলল, ভালোই তো হলো, সিনিয়র মেয়ের সাথে প্রেম করবি, সম্মানের বিষয়। তোর সম্মান তুই রাখ, এদিকে আমার জীবন যায় যায় অবস্থা। কেন, পরী কি তোর পছন্দ হয় নাই? দেখতে শুনতে তো ভালোই আছে। দেখ, আমি এসবের ভিতরে জড়াতে চাই না, তুই কিছু একটা ব্যবস্থা করতে। দেখ, এখন পরীর কথা না মানলে তুই বিপদে পড়বি। কিছুদিন ওর সাথে থেকে যাক, যদিও খারাপ হয় তখন আমি একটা ব্যবস্থা করব নি। কিন্তু কোনো কিন্তু নাই, আমি যা বললাম তাই কর, এমন সুযোগ বারবার আসে না। ও আমাকে বিকাল পর্যন্ত সময় দিয়েছে। এখন শুধু হ্যাঁ বলে দে, কয়েকদিন তো ওর সাথে থেকে দেখ। বুঝেছি, তুই আমাকে মারতে চাইছিলি। ধুর, এত টেনশন করিস না, আমার গার্লফ্রেন্ড আছে না। গার্লফ্রেন্ড থাকা খারাপ কিছু না, বরং সিনিয়ররা ভালোবাসে বেশি। কি জানি বাবা, আমি এত কিছু জানি না। দেখ, সবাই তোর দিকে কেমন অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ আর তোর সাথে বেয়াদবি করতে সাহস পাবে না। এর ভেতরে কোথা থেকে একটা ছেলে এসে বললো, কি ব্যাপার রবিন, তোর এই ছেলের সঙ্গে কিসের সম্পর্ক? রবিন ছেলেটাকে বলল, ও আমার বন্ধু হয়, তা তোর এসব জেনে লাভ কি? আর তুই সিনিয়র, তাই আমি বলছি এখানে কোনো ধরনের ঝগড়া করিস না। যা, একটু সম্মান পাস, পরে তাও পাবি না। ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, তোর সম্মান আমার লাগবে না, এখন তুই এখান থেকে যা, তোর বন্ধুর সাথে আমার কিছু কথা আছে। আমি আবার বললাম, কে ভাই আপনি, আর ও এখানে থেকে কেন যাবে? যদি কিছু বলতে হয় এখানে বলেন। ছেলেটা এবার বলা শুরু করলো, দেখ, তোকে পরি প্রপোজ করেছে বলে তুই হিরো হয়ে যাস না। শুধু পরির জন্য আমি এই কলেজে ভর্তি হয়েছি। ও শুধুই আমাদের ভিতরে যে আসবে তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। রবিন ছেলেটার কথা শুনে বলল, আমার বন্ধুকে প্রপোজ করেছে পরি, আরও প্রেম করবি। তোর যদি ক্ষমতা থাকে তাহলে তুই ওকে আটকিয়ে দেখ। ছেলেটা হাসতে হাসতে বলল, মশামাছির গায়ে আমি আঘাত করি না, তবে তোর কপালে খুব দুঃখ আছে রে। ছেলেটা চলে যাওয়ার পর দূর থেকে ছেলেটার বন্ধু আমার দিকে আঙুল দিয়ে গলা দেখিয়ে বলল, ওটা কেটে হাতে ধরিয়ে দিব, মনে রাখিস। এবার আমি রবিনকে বললাম, ওরা কে রে? আর বলিস না, ওর বাবা হলো এই কলেজের সভাপতি, পরীর সাথেই পড়ে। আমি জানি ও পরীর পিছনে পিছনে ঘোরে, কিন্তু কে জানে আজকে তোরে। বাদ দে, সব কিছু আমি দেখে নেব। তোর যে বলেছিলাম পিস্তলের কথা, কি হয়েছে? আরে বেডা, আসতে বল, মানুষ তো শুনবে। শুনলে আমার কি করার আছে? তোর যেটা বললাম সেটা কর। আমার ব্যাগে আছে, তুই বললি আর আমি নিয়ে আসবো না, তা কি হয়? ধন্যবাদ তোরে বন্ধু। আচ্ছা, ক্লাসে চল, নইলে দেরি হয়ে যাবে। চল। ক্লাস শেষ করে মাঠে যেতেই দেখি পরি দাঁড়িয়ে আছে। আমি পরীকে দেখে বললাম, রবিন তাড়াতাড়ি এখান থেকে চল, পরি দাঁড়িয়ে আছে দেখলি? আমি এই কথাটা বলতে বলতেই পরি আমাদের সামনে এসে বলল, রবিন, তোমার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, হয়তো তোমাকে ডাকছে, দেখো। রবিন পরির কথা শুনে বলল, কোথায় দাঁড়িয়ে আছে? গেটের সামনে গিয়ে দেখো, দাঁড়িয়ে আছে। রবিন আমার দিকে তাকিয়ে বলল, তুই বাসায় চলে যা কেমন, আমার একটু ওকে নিয়ে মার্কেটে যেতে হবে। এই কথা বলে রবিন চলে গেল। পরি আমার দিকে তাকিয়ে বলল, ওই চল, আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। কিন্তু ক্লাস। এখন ক্লাসে এত পড়া হবে না, চলো তো। এই কথা বলে পরি আমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। কলেজ থেকে বের হওয়ার পর রাস্তায় গিয়ে বললাম, পরি আমার হাত ছাড়ো, আমাকে একটু সময় দাও, আমার তো নিজেকে মানিয়ে নিতে হবে নাকি? পরি এবার মায়াবী চোখে আমার দিকে তাকিয়ে বলল, কলেজে সবাই আমাকে দেখে ভয় পায়, কেউ উচ্চ ভাষায় আমার সাথে পর্যন্ত কথা বলতে পারে না। সেখানে আমি তোমার কাছে মাথা নিচু করে বেহায়ার মতো একটু ভালোবাসা চাইলাম। আমি কি দেখতে এতটাই খারাপ বলো? আমি কি সত্যি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? আমিও তো একটা মেয়ে, আমার কি মন চায় না কাউকে ভালোবাসে বলে? আর তার খুলে মাথা রেখে সূর্য দেখবো বলে? নাকি আমি এসব স্বপ্ন দেখতে পারবো না? বলে দাও, তোমার মনে আমার জন্য কোনো ভালোবাসা নেই? বিশ্বাস করো, আমি তোমাকে কিছু করবো না। আমাকে তুমি ভয় পেও না, তুমি চাইলেও আমার গালে চড় দিতে পারো, আমি চোখ বন্ধ করে সহ্য করে নিব, তাও তোমাকে কিছু করব না। আর তোমার গায়ে কেউ হাত তুলবে এটাও আমি কখনো হতে দিব না। পরির কথা শুনে খুব মায়া লাগলো আমার। এজন্য আমি পরির একটা হাতের উপর আমার হাত চেপে ধরে পরির দিকে তাইকে বললাম, বিকাল পর্যন্ত সময় আছে আমার, তোমাকে হতাশ করবো না, এটুকু বলতে পারি। পরিবার খুশি আমার দিকে তাইকে বলল, মন চাইছে তোমাকে একটা কিস করতে, কিন্তু তোমার যে অনুমতি নাই। আমি পরির হাতে ছোট একটা চুমু দিয়ে বললাম, হয়েছে ম্যাডাম। পরিবার একটু লজ্জা পেয়ে বলল, এখন চলো।
কিছুটা সামনে যেতে দেখি রিয়া আর ওর বান্ধবীরা রাস্তায় দাঁড়িয়ে আছে, হয়তো দূর থেকে আমাদের দেখেছে। আমি তাড়াতাড়ি পরীর হাত ছাড়িয়ে বললাম, দেখছো সামনে কে? কেন, ওকে বুঝি তুমি ভয় পাও? আরে ও পাগল একটা মেয়ে, আমার মাথা খেয়ে ফেলে সব সময়। কেন, তোমাকে তো কিছু করেনি আবার। আরে কি বলো তুমি, ওর বিয়ে ঠিক হয়ে গেছে। পরি অবাক হয়ে বললো, কি? ওকে জিজ্ঞাসা করে তাহলেই তো হয়। বিয়ের কাছে রিয়া আমাদের দেখে বললো, কি ব্যাপার পরি আপু, কালকে শুনলাম ওকে শাস্তি দিয়েছেন, আজকে আবার ওর সাথে, বিষয়টা কি? আমি রিয়ার কথা শুনে হাসিতে বললাম, কে পরি আমাকে শাস্তি দিয়েছে, কে বলছে তোমাকে? এই দেখো। আমি এটা বলে পরির গালে ছোট্ট করে একটা চড় দিলাম, যেটা দেখে রিয়া আর ওর বান্ধবীরা বড় বড় চোখ করে আমাদেরকে তাকিয়েছে। রিয়া তো ভয় পেয়ে বললো, লাদেন ভাইয়া, তুমি এটা কি করলা? পরি আপুকে তুমি চিনো না? পরি এবার হাসি দিয়ে আমার একটা হাত ধরে বললো, তোমার ভাই যে আজ থেকে আমার বয়ফ্রেন্ড, এটা তুমি জানো? রিয়া তো যেন এই কথাটা শুনে বড় ধরনের একটা শক খেলো। আমি পরীকে বললাম, পরি তুমি এখন চলে যাও কেমন, আমি ওদের সাথে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, নিজের খেয়াল রাখবে। আর রিয়া, ওর যেন আবার কিছু না হয়, নইলে তোর 12টা বাঁচাবো। এই কথা বলে পরি চলে গেল। আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে বললাম, কি ব্যাপার রিয়া, কোনো কথা বলছো না কেন? কি বলবো আপনাকে, আপনি এখানে আসছেন কিছুদিন হলো, আর এর ভিতরে আমার জীবনটাই এমন রিয়া, আমি যারা চেয়েছিলাম তারে আমি পাই নাই। আজকে কলেজে পড়ি আমাকে প্রপোজ করেছে, আর ওকে যদি আমি না করি জানো তো কী হবে আমার? হয়তো আমি বেঁচে থাকতে পারবো না। ওদের বাসায় যেদিন প্রথম গিয়েছিলাম সেদিন আমাকে দেখে নাকি ও প্রেমে পড়ে গেছে। আগে জানলে ওদের বাসায় যেতাম না। তার মানে আপনি পরীকে পছন্দ করেন না? এমনটাও বলতে পারো, তবে দেখি ওর সাথে কয়েকদিন থেকে ও কেমন মেয়ে, যদি ভালো হয় তাহলে চিন্তা করে দেখবো, নইলে পরে না করে দেবো। তাছাড়া জীবনে চলার পথে জীবনের সাথে একটা প্রয়োজন আছে। ও তাই বলেন? এসব কথা যেন পরীর কানে না যায়। আরে কি বলেন, আমাদের বিশ্বাস করতে পারেন। আর একটা কথা, বিকালে মৃদুকে পড়াবো না, ওকে রাতে পড়াবো, আর তোমাকে বিকেলে। আজকে বিকাল থেকেই রিয়ার এক বান্ধবী বললো, না, কালকে থেকেই ভালো হবে। তাছাড়া মৃতুকে তো আপনি বলেন নেই নাকি? এটাও ঠিক। আচ্ছা ঠিক আছে, কালকে বিকাল থেকে। রিয়া আমার একটা হাত ধরে বললো, ভাইয়া ফুচকা খেতে মন চাচ্ছে, খাওয়াবেন না? রিয়া আমার তো পকেটে টাকা নাই, তুমি জানো আমি এখানে আসছি কিছুদিন হলো, আর এর ভিতরে অনেক টাকা খরচ হয়ে গেছে। আরে আসেন তো, আজকে আমরা আপনাকে খাওয়াবো, ঠিক আছে? আমি মুচকে হাসি দিয়ে বললাম, তাহলে ঠিক আছে চলো। সবাই মিলে ইচ্ছে মতো ফুচকে খেলাম। বিল অবশ্য আমি দিতে চেয়েছিলাম, কিন্তু রিয়া দিয়ে দিল। রাগী হলেও রিয়ার মনটা অনেক ভালো।